আজকে আমরা ক্লাস 6 এর গণিতের ১ম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ পড়ব। প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে ১ম সংখ্যা ধারণা পেয়েছিল। ১ম দিকে কম সংখ্যক বস্তু গড়তে হতো। কিন্তু সভ্যতা বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকে নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরও সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলা হয়। যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ ইত্যাদি। এখানে একটা নোট আছে যেখানে বলা হয়েছে, প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছে তাদেরকে গণনাকারী, স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। এই অধ্যায় শেষে আমরা কি শিখতে পারবো? অঙ্ক পাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে। দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্ক পাতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে বা লিখতে পারবে। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারে। বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে। ২, ৩, ৪, ৫, ৯ দ্বারা বিভাজ্য যাচাই করতে পারবে। স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের লসাগু গসাগু নির্ণয় করতে পারবে। ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। এখন আমাদের পয়েন্ট ১.১ অঙ্কপতন। এখানে কি বলেছে? পাটিগণিতে ১০টি প্রতীক দ্বারা সব সংখ্যা প্রকাশ করা যায়। যেমন আমরা লিখি না, ১ থেকে ১০ সংখ্যা বা ০ থেকে ১০টা সংখ্যা নেওয়া হয়। এই প্রতীকগুলো হলো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০। এগুলোকে আবার অঙ্কও বলা হয়। এর মানে কি? এই যে ১০ টা প্রতীক, এগুলোকে যেমন প্রতীকও বলে, আবার অঙ্ক বলা হয়। আবার তার সাথে সাথে এগুলোকে সংখ্যাও বলা হয়। যেখানে এখানে বলে দিয়েছে যে আবার এগুলো সংখ্যাও। কিন্তু ০ ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। এর মানে কি? ০ কোনো স্বাভাবিক সংখ্যা না। এদের মধ্যে ১ম ৯ টি প্রতীকের সার্থক অঙ্ক বলে। শেষেরটি ০ বলা হয়, যেটা আমরা জানি সবাই। সংখ্যাগুলো সক্রিয় বা নিজস্ব মান যথাক্রমে ১ এর ১, ২ এর ২, ৩, ৪, ৫ এমনি ইত্যাদি বাকি সবগুলো এখন পরে কি বলেছে দেখো, ৯ অপেক্ষা বড় সব সংখ্যায় ২ বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। যেমন দেখুন, যদি আমরা ১০ লিখতে যাই, কি লেখো? ১ এর সাথে আরেকটা শূন্য লাগাও, তো ২ টা অঙ্ক। এজন্য এখানে বলেছে ৯ অপেক্ষা বড় সব সংখ্যায় ২ বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোন সংখ্যা দ্বারা অঙ্ক লেখাকে অঙ্কপাতন বলে। এখন এটা মানে কি? কোন সংখ্যা কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। যদি এটা আমরা খেয়াল করি, দেখো, এখন যদি আমরা এখানে যদি কোন সংখ্যা, যেমন এখানে ১ নেই আমি। ১ নেই যে এটা একটা সংখ্যা। যেমন এটা অঙ্ক, তেমনি একটা সংখ্যা। যদি আমি বলছি কোন অঙ্ক দ্বারা কোন কিছু লেখাই সংখ্যা লেখাকেই তোমার অঙ্কপাতন বলে। যেখানে বলছে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। এখন ১, তো এটা তো ১, এটা যেমন অঙ্ক, এটা একটা সংখ্যাও। কিন্তু এটার পাশে যদি আমি আরেকটা ১ দিয়ে দিই, এটা একটা সংখ্যা হইতাছে। এখন বলতেছে কোন সংখ্যা যদি অঙ্ক দ্বারা লেখে তাকে অঙ্কপাতন বলে। এর মানে কি? যেমন ১ একটা অঙ্ক, এই একটাও এক অঙ্ক। এর জন্য এখানে ওনারা বলছে যে কোন সংখ্যা দ্বারা অঙ্ক লেখাকে অঙ্কপাতন বলে। আচ্ছা। তারপর কি বলছে? অঙ্কপাতনে ১০ টি প্রতীক ব্যবহার করা হয়। আমরা জানি ০ থেকে ৯ পর্যন্ত ১০ টা প্রতীক। ১০ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা ১০ গুণোত্তর রীতি বলা হয়। এর মানে কি? এখন ১০ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা ১০ গুণোত্তর রীতি বলা হয়। এখন যদি এটা আমরা খেয়াল করি, এটা কিভাবে এখনো ১০ ভিত্তিক হয়? রাখো, এটা আমরা মুছে নিই আগে। হুম। যেমন এখন যদি আমি ধরো আমি ১, ১, ১ নিলাম। এখন এটা কি হলো? সব খালি ১, ১ নিতেছি কেন? এখানে যদি আমি হালকা একটু ইয়ে করি, হুম, এত বেশি বড় গেছে, যাই হোক। এখন ১০ ভিত্তিক বলছে কি? এখন আমরা যদি স্থানীয় মান করে দেখি, তোমরা জানো যে ১ম ডান দিক সহগকে ১ বলে। মানে ১ দ্বারা গুণ করলে ১ একক হয়। যেটা সমান, সমান করলে একই হয়।
সেম তোমার বাম পাশে যেখানে এটা 10 বৃদ্ধি করলে এই ১ এর বাম পাশ যেটা প্রতিবার 10 করে বাড়তে থাকে। এর মানে কি ১ এর সাথে যদি আমি ১০ গুণ করি তাহলে কি ১০ই হবে, তাই না? ১০ হইতাছে। সেম। এখন যেহেতু প্রতিবার ১০ করে পাবো এর মানে কি পরের সংখ্যাটা না এখানে দেখা যাইতেছে না যেটা হোক, পরে এখানে সাইডে লিখে দিই আমি। এখন পরে যদি এটাকে আমি আবার যদি করি তাহলে কি আবার ১০ করে গুণ হবে। ১০ শতক করে বাড়বে। মানে ২ বার ১০ হবে। গুণ করলে কি হবে? ১০০ হবে। যেহেতু ১০ করে প্রতিবার বাড়তেছে তো ১০ এর সাথে ১০ গুণ করলে ১০০। তো ১০০ হইতেছে। এটাই ওনারা এখানে বলছে যে ১০ ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা ১০ গুণোত্তর রীতি বলা হয়। এই রীতিকে কয়েকটি অঙ্কের পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্থানীয় মান প্রকাশ করে। এখন এটা কিভাবে হলো? যদি আমি এটা আবার আমরা করি, এখানে আমরা করি আবার। দেখো, যদি আমি এখানে লিখি ১, আবার ১ দেই, আবার ১ দিলাম। হুম, স্থানীয় মান যেটাও এখানে দিলাম। এখন ওনারা কি বলছে? যে এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার সক্রিয় মান প্রকাশ পায়। সক্রিয় মান এখানে আমরা পুরোপুরি এসেছি যে সংখ্যাগুলো সক্রিয় বা নিঃস্ব মান আছে, যেমন ১ এর মান ১, তেমনি এখন বলছি সর্বাধিক ডান দিকের মানটি হচ্ছে ১ প্রকার। কিভাবে দেখো? আমরা বলছিলাম যে ডান দিক থেকে বাম দিকে কোনো সংখ্যা গেলে প্রতিবার ১০ করে বা ১০ গুণোত্তর হইতে থাকে বা ১০ করে বৃদ্ধি পেতে থাকে। যেমন এখানে যেহেতু তোমার ১ম সংখ্যা ১ আছে, এখন ১ কেও একই হবে। এজন্য ১ গুণ করলে কি হয়? একই হয়। তো এটা কি সক্রিয় মান আসছে না? যেখানে এখানে সক্রিয় মান দেখাচ্ছে এই যে সংখ্যাগুলোর সক্রিয় মান নিঃস্ব মান কি ১ থেকে ১০ এর কি প্রতিটা ১। তো এখানে বলছে এজন্য বলছে যে এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি সংখ্যা বসিয়ে লিখলে সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটাই সক্রিয় মান প্রকাশ করবে। কোন সময় তোমার বাম দিকের অঙ্কগুলো প্রকাশ করবে না, ডান দিকটাই প্রকাশ করবে। তারপর কি বলছে? ডান দিকে থেকে দুটি অঙ্কটি সরি ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটিকে সক্রিয় মানের ১০ গুণ অর্থাৎ ১০ দশক প্রকাশ করে। যে এখানে আমরা দেখেছিলাম যে ১০ দশক করে প্রকাশ করেছিল। এই যে এখন যদি আমি ১০ একের সাথে প্রতিবার ১০ গুণ হয়। যেটা আমরা বলে দিয়েছিলাম যে ১০ গুণ হয়। এর মানে কি হয়ে যায়? এখানে ১০ হয়ে যায়। তো এটা ওনারা বলছে। পরের কি ৩য় অঙ্কটি এর ২য় স্থানের মানের ১০ গুণ বা সক্রিয় মানে ১০ শতগুণ প্রকার। তারপরে ৩য় অঙ্কটি এর ২য় স্থানের মানের ১০ গুণ বা সক্রিয় মানে শতগুণ অর্থাৎ শতক প্রকাশ করে। যেটি আমরা এখানে বলেছি যে প্রতিবার তোমার বাম দিকে গেলে প্রতিবার ১০ গুণ করে বৃদ্ধি পাবে। এজন্য ২য় মান আমাদের কি আসছে? ১০ আসছে। তো ১০ এর সাথে ১০ গুণ করলে কি হয়ে যায়? যদি ১০ এর সাথে ১০ গুণ করো ১০০ হয়ে যায়। মানে কি শতকে প্রকাশ পেয়েছে। এটি ওনারা এখানে বলছে যে ৩য় অঙ্কটি এর ২য় স্থানের মানের ১০ গুণ বা সক্রিয় মানে শতগুণ অর্থাৎ তত শতক প্রকাশ পায়। এরূপ কোনো অঙ্ক বা এক স্থান এরূপ কোনো অঙ্ক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর ১০ গুণ করে বৃদ্ধি পায়। যেটা আমরা বলেছি যে প্রতিবার যখন তোমার বাম দিকে কোনো অঙ্ক সরবে তার সাথে ১০ গুণ করে বাড়তে থাকবে। যেমন একক, দশক, শতক, সহস্র যেগুলো আমরা পড়ে আসছি। হুম, লক্ষ্য করি যে কোনো সংখ্যা ব্যবহৃত অঙ্কগুলোর মান ও তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যা ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। হ্যাঁ, এই কথাটা আবার লক্ষ্য কর কি বলছে? সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমায় জিজ্ঞেস করতে বলে কোনো অঙ্কের স্থানীয় মান কি বা কাকে বলে? যেমন দেখো ওখানে কি লেখছে? ৩৩৩ বা ৩৩৩ সংখ্যাটি সর্বডানের অবস্থানের স্থানীয় মান কত? ৩। ডান দিকের থেকে ২য় ও ৩য় এর স্থানের মান কি হবে? যথাক্রমে ৩০ বা ৩০০ কি হবে? যেভাবে আমরা করে আসছি যে প্রতিবারই আমাদের করে ১০ গুণ করে বাড়বে। এজন্য যদি বাম দিকের ২য় সংখ্যার সাথে তুমি ১০ গুণ করো,
কত ৩০। তারপর বাম দিকে ৩য় স্থানের যে বাম দিকে ৩য় সংখ্যাটা ওটার সাথে যদি ২য় সংখ্যার সাথে আবার ১০ গুণ করো, কত ৩০০ হয়ে যায়। এজন্য এখানে দেখা আসছে। দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানে মানে কি পরিবর্তন হচ্ছে? দেখো যখন প্রথম দিকে ডান দিকে এখানে ৩৩৩ এ প্রথম ডান সংখ্যাটার ৩, এর কি ৩ এর সাথে ১ গুণ করলে ৩ হইতাছে। কিন্তু যখন বাম দিকে চলে যাইতাছে, ২য় স্থানে চলে গেছে, তখন কি ৩০ হয়ে যাইতাছে কি মানে স্থানের অঙ্কের স্থান পরিবর্তনের সাথে, সাথে স্থানীয় মানে পরিবর্তন হইতাছে না? এটাই ওনারা বলছে এখানে। কিন্তু তার নিজস্ব ও সক্রিয় মান একই থাকে। অর্থাৎ মানে কি এটার? দেখো তো এখানে কি হয়েছে ৩৩৩ দেখো ৩ এর সাথে ১০০ গুণ করছে। কিন্তু এখানে ৩ যে সক্রিয় মান ওটাই থাকতেছে না? কোন চেঞ্জ হইছে? হইতেছে না। ৩ এখানের সাথে ৩ এর সাথে ১০ গুণ করে দেখো তো সেম ৩ ই থাকতেছে সক্রিয় মান। যোগ ৩ এর কোনো চেঞ্জ নেই, তাই না? আচ্ছা এখন আমরা এটার সম্পর্কে আমি পিডিএফ বানাইছিলাম দেখো এখানে আমি লিখেছি দেখো কি এখানে? আমরা শুরু থেকে যাই। সংখ্যার মহাবিশ্বের আবিষ্কার যেটা আমরা পড়ছি এটা না হলে এখান থেকে পড়ি। যে আমরা ১ম যে শুরু থেকে যে পড়েছিলাম কেন সংখ্যা প্রয়োজন হলো? কেন? প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করে হিসাব রাখত। তার ২য় কি? সভ্যতার বিকাশের সাথে, সাথে তার আরো বেশি জিনিসের হিসাব রাখার প্রয়োজন দেখা দেয়। তাই উনার সংখ্যা প্রয়োজন হয়। ৩ নম্বর কি হইছে? এই প্রয়োজন থেকে মানুষ কিছু প্রতীক বা পদ্ধতি গণার মাধ্যমে গণনা করা সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করেছিল। এর মধ্যে কোনটা ছিল? স্বাভাবিক সংখ্যা বা এভাবেই তৈরি করেছিল ওনারা স্বাভাবিক সংখ্যা তৈরি করেছিল। আর স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলা? ১ থেকে ৯ পর্যন্ত কিন্তু স্বাভাবিক সংখ্যা। আচ্ছা। তো আমাদের হাতে থাকে ১০ টি প্রতীক অঙ্ক। এখন কি বলছে? গণিত শাস্ত্রে সংখ্যা প্রকাশের জন্য যে ১০ টি প্রতীক ব্যবহার করা হয় তাকে অঙ্ক বা ডিজিট বলা হয়। এই প্রতীক হলো ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এবং ৯। এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে সংখ্যা বসালে কি হয়ে যায়? সংখ্যা তৈরি হয়। অঙ্ক সংখ্যার একেকটি স্বতন্ত্র উপাদান। এখন অঙ্কগুলো সংখ্যার একটা স্বতন্ত্র উপাদান না? ঠিক যেমন বর্ণ দিয়ে শব্দ তৈরি। এখন যদি আমি তোমার লিখি তোমার কলম লেখো, দেখো তো কলমে যে ক, ল, ম এই ৩ টা কি আলাদা ৩ টা বর্ণ না? এই ৩ টাতে ওদের ৩ টা একটা পরিচয় আছে না ৩ টা? যেগুলো বর্ণ। তেমনি সংখ্যার যে আমি যদি ১০ লিখি, ১০ এর ক্ষেত্রে ০, ১ ওরা আলাদা ২ টা প্রতীক বা অঙ্ক না? এজন্য এখানে বলছে যে অঙ্কগুলো সংখ্যার একেকটি স্বতন্ত্র উপাদান। তেমনি অবস্থান জাদুকরী শক্তি যা স্থানীয় মান যেটা আমরা এখানে পড়ে আসছি কি বলছে? কোন সংখ্যা ব্যবহৃত অঙ্কের মান তার অবস্থানের উপর নির্ভর করে। একে একে স্থানীয় মান বলা হয় যেটা আমরা ওখানে পড়েছিলাম। যেমন এক স্থানে বাম দিকে একে ঘরে সরে গেলে তার মান ১০ গুণ বৃদ্ধি পায়। যেমন এখানে দেখো ইমেজের ছবিতে দেখতেছো যে ৩ এর ১ম সংখ্যা যে ডান দিকে ছিল যেটা ১ একক যেমন ৩ এজন্য এটাকে ৩ ই বলা হইতো যে ৩ গুণ ১। কিন্তু এক স্থান থেকে বাম দিকে তার ১ গজ সরে গেলে তার মান ১০ গুণ বৃদ্ধি পায়। এখন দেখো ডান দিকে যখন ৩ টা বাম দিকে যখন ৩ টা সরে গেছে তখন কি ১০ গুণ বৃদ্ধি পাইছে। এটার সাথে ১০ গুণ করা হয় এজন্য ৩০ হয়ে গেছে। তেমনি আবার ৩ নাম্বার ২য় স্থানে চলে গেছে যখন বাম দিকে ৩ কিসে শতক হয়ে গেছে। কারণ ২য় মানের সাথে আবার ১০ গুণ হইছে। তো ওটা শতক হয়ে যায় যেমন ৩০০। যেমন এখানে আমরা ওখানে পেয়েছিলাম উদাহরণ যে ৩৩৩ সংখ্যার ডান দিকে ১ম সংখ্যা স্থানীয় মান ৩, দ্বিতীয় সংখ্যা স্থানীয় মান ৩০ এবং তৃতীয় সংখ্যা স্থানীয় মান ৩০০। আচ্ছা, আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা দেশীয় সংখ্যা পাঠন রীতিটা শিখব।